খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আরো একবার নজর রাখবো বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছবির দিকে নজর রাখছি, কারণ আজ রামনবমী। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে মিছিল, শোভাযাত্রা, সকাল থেকে জেলায় জেলায় রামনবমীর মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদের। রামনবমীর অনুষ্ঠানে বিজেপি তৃণমূল নেতারা, কিন্তু এবার যে ছবিটা দেখাবো সেটা মালদার ছবি, সম্প্রীতির ছবি। রামনবমী উপলক্ষে মিছিলকে স্বাগত জানাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মিছিলে পুষ্প বৃষ্টি, জল বিলি করা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মিছিলকে স্বাগত মুসলিম সম্প্রদায়ের মানুষদের। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের কাছ থেকে এই ছবিটা সম্পর্কে জানবো। সেবক, মালদায় রামনবমীতে দেখা গেল একেবারে মন ভালো করা সম্প্রীতির ছবি। একদমই সোনিয়া, দেখো মালদা শহরে আজকে এই ছবি প্রত্যক্ষ করলাম আমরা, যেখানে রামনবমী উদযাপন কমিটি তারা মিছিল বের করে। বর্ণাঢ্য মিছিল, প্রতি বছরই মালদায় বড় মিছিল হয়, যে মিছিলে হাজার হাজার মানুষ মিলিয়েছিলেন, যে মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় শহর। আর এই মিছিলে আমরা দেখলাম মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়, যেখানে শহর যে মুসলিম কমিটি তারা কিন্তু শহরের রাস্তায় ট্রেন তৈরি করে এবং আগাম তারা প্রস্তুতি নিয়েছিল। তাদের যে পোশাক, পায়জামা, পাঞ্জাবি, মাথায় টুপি পরে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমরা দেখলাম, যারা এই রামনবমী মিছিল আসা মাত্রই সেই মিছিলকে স্বাগত জানিয়ে পুষ্পবৃষ্টি করলেন। মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের হাতে জল তুলে দেওয়া হলো, লাড্ডু বিলি করা হলো। সব মিলিয়ে একটা সৌভ্রাতৃত্বের বন্ধন, সৌভ্রাতৃত্বের বার্তা আমরা আজকে দেখলাম মালদাতে। প্রত্যেকেই বললেন যে তারা চান অখণ্ড ভারত, অখণ্ড রাজ্য। তারা চান যে সাম্প্রদায়িক ভেদাভেদে উঠে একে অপরের উৎসব অনুষ্ঠানে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়ে উৎসব পালন করতে। এক কথায় মানব যে ধর্ম সবার উপরে, সেই একদমই সেবক, এই ছবিটাই তো মন ভালো করা ছবি, এই সম্প্রীতির ছবি তো সবাই দেখতে চায়। বেশ, রামনবমীর মিছিলে আরো একটা সম্প্রীতির ছবি দেখাই চলুন। দুবরাজপুরে রামনবমীর মিছিল, সেখানে তৃণমূল বিজেপি একসঙ্গে। সম্প্রীতির বার্তা দিতেই এই মিছিল। দুবরাজপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। রাম সীতা মন্দির থেকে পণ্ডিতপুর মোড় পর্যন্ত মিছিল। জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগেই এই শোভাযাত্রা, যেখানে পুলিশের কড়া নজরদারি এই শোভাযাত্রায় রয়েছে, যেখানে বিজেপি তৃণমূল একসঙ্গে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এই মিছিল সম্প্রীতির মিছিল রামনবমীতে দেখা গেল দুবরাজপুরে তৃণমূল বিজেপি মিছিলে একসঙ্গে হাঁটছে। একদমই, দেখো সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরে যে রামনবমীর মিছিল, সেখানে কিন্তু একটা সম্প্রীতির বার্তা দিল তৃণমূল এবং বিজেপির নেতা এবং কর্মীরা। সেখানে যখন এই মিছিলে পা নিয়েছিলেন বিজেপির স্থানীয় দুবরাজপুরের যিনি বিধায়ক অনুপ সাহা, এবং তার সঙ্গে সেই মিছিলেই পা নিয়েছিলেন বীরভূম তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এছাড়াও কিন্তু বিজেপির প্রচুর নেতাকর্মীরা একসঙ্গে, এবং দুবরাজপুরে আপামার স্থানীয় বাসিন্দা কিন্তু একসঙ্গে নেমেছিল। এবং দুবরাজপুরের যে রাম সীতা মন্দির, সেখান থেকে কিন্তু এই মিছিল শুরু হয় এবং মিছিল দুবরাজপুর শহর প্রদক্ষিণ করে। তবে সেখানে কিন্তু একটাই তারা বার্তা দিতে চেয়েছেন যে রামনবমী হচ্ছে সবার, রাম সবার, এখানে কিন্তু কোনো রাজনৈতিক ভেদাভেদ নয়। এবং সেই কারণে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল সবাই কিন্তু একসঙ্গেই পা মিলিয়ে এই মিছিলে নেমেছে। বেশ, এটা তো বিজেপি তৃণমূলের মিছিল কিছু নয়, এটা আজকে রামনবমী উৎসব। রামনবমী উৎসব সবারই জন্য। দুবরাজপুরে যে 16টি ওয়ার্ড, সেই 16টি ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, রামনবমী উপলক্ষে প্রত্যেক জায়গায় জলের ব্যবস্থা করা, প্রত্যেক জায়গায় পরিষ্কার রাখা, সমস্তটাই তো পৌরসভার তরফ থেকে করছে। এখানে তো আমরা কোনো দলমত দেখি না, যার ফলে আমরা মনে করি সবাই আসছে, সবাই আমরা একসাথে থাকবো। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো রাজনীতি নেই, এখানে আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে একসাথে আমরা দুবরাজপুরের উন্নয়ন চাই। উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক। এখানে যদি কেউ ধর্মের রাজনীতি করতে চান, তিনি মিথ্যা ভাবছেন, সেটা ভ্রান্ত ভাবছেন, আমরা সেটা বিশ্বাস করি না। রাম সকলের, সেখানে কোনো রাজনৈতিক বিষয় আজকে কোথাও কোনোভাবেই আজকে প্রাসঙ্গিক নয়। রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে, তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে।
না শুধু কি বীরভূমের দুবরাজপুরে এই সম্প্রীতির ছবি, না দেখাবো আরো একটা ছবি বীরভূমেই সদাইপুরের ছবি। দেখুন চিনপাই গ্রাম, সেখানে রামনবমীর শোভাযাত্রা, একই ছবি দেখা গেল, সম্প্রীতির ছবি, তৃণমূল বিজেপি একসঙ্গে হাঁটছে। সদাইপুরের চিনপাই গ্রামে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি দেখাচ্ছি আপনাদের। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, রাজনীতির রং ভুলে রামনবমীর শোভাযাত্রায় দুই দলের নেতা কর্মীরা একসঙ্গে। একদমই দেখো, সেটা হচ্ছে বীরভূমের শ্রীপুরের যে চিনপাই গ্রাম, এবং সেই চিনপাই গ্রামে কিন্তু রামনবমী শোভাযাত্রা বের হয় এবং সেখানে কিন্তু তৃণমূল বিজেপি একসঙ্গেই হাঁটলো এবং সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপির নেতা কর্মীরা আছে তারা কিন্তু একসঙ্গেই হাঁটলো এবং চিনপাইয়ের যে স্টেশন লাগোয়া যে দুর্গা মন্দির, হনুমান মন্দির আছে, সেখান থেকেই কিন্তু শোভাযাত্রা বের হয় এবং গোটা গ্রাম প্রদক্ষিণ করে। এবার কিন্তু সেই আরেকটা মন্দির আছে সেখানে গিয়ে শেষ হয়। তবে সেখানেও কিন্তু সম্প্রতি বার্তা দিয়েছে তারা যে রাম সবার এবং গ্রামের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, অন্তত এই মিছিলে সবাই একসঙ্গে হাঁটবে, এই বার্তা দিয়ে কিন্তু এই মিছিল আজকে হয় সেখানে। বেশ, সম্প্রীতির ছবি দেখাচ্ছিলাম আপনাদের, এই বীরভূমেই দেখাচ্ছিলাম। তো বীরভূমের দুবরাজপুর, সদাইপুর, যেখানে তৃণমূল বিজেপি একসঙ্গে হাঁটছে, সেখানে এবার একটা অন্য ছবি দেখাবো। এই বীরভূমের সাঁইথিয়ায় দেখুন, সেখানে অস্ত্র মিছিল, বীরভূমের সাঁইথিয়ায় অস্ত্র মিছিলের ছবি দেখা যাচ্ছে, যেখানে অস্ত্র নিয়ে মিছিল করছে বিজেপি। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, বীরভূমের যে ছবি আমরা দেখছিলাম এতক্ষণ, যেখানে সম্প্রীতির ছবি, যেখানে তৃণমূল বিজেপি একসঙ্গে পা মেলাচ্ছে, হাঁটছে, সেই জায়গায় এই বীরভূমের সাঁইথিয়া, যেখানে অস্ত্র নিয়ে বিজেপি মিছিল করছে। সাঁইথিয়া, সেটা হচ্ছে হঠাৎ করেই কিন্তু আজকে সেখানে মিছিল বের হয় এবং সেই মিছিলে কিন্তু রামনবমীর যে মিছিল, বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মিছিল একত্রিত হয় এবং সাঁইথিয়া শহর জুড়ে মিছিল করে। তবে এই মিছিলে কিন্তু যেটা দেখা গেল রীতিমতো অস্ত্র রয়েছে এবং তাতে কিন্তু তরোয়াল নিয়ে মিছিল হয়। তবে তরোয়াল নিয়ে মিছিল হলেও কিন্তু সাময়িকভাবে কোনো উত্তেজনা ছড়ায়নি। তবে পুলিশের নিরাপত্তা ছিল কিন্তু এখানে চোখে পড়ার মতো এবং সেই মতোই কিন্তু সাঁইথিয়ায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজপথ ধরে কিন্তু এই অস্ত্র মিছিল হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তাও ছিল। বেশ বেশ, দেখাবো আরো একটা ছবি। দেখুন সিউড়ির রেড রোজ ক্লাবে রামনবমীর মিছিল, সেখানে দেখতে পাচ্ছেন যে ছবি দেখা যাচ্ছে, সঙ্গে তরোয়াল রয়েছে, তীর, ধনুক, ত্রিশূল নিয়ে চলছে মিছিল। মিছিলে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনিও পা মেলাচ্ছেন। মিছিল ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সুপ্রতিমের কাছ থেকে জানতে চাইবো, সুপ্রতিম, এই মিছিলটাতেও তো সেটাই দেখতে পাচ্ছি, তরোয়াল, তীর, ধনুক, ত্রিশূল সবকিছু রয়েছে এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও পা মেলাচ্ছেন। একদমই দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ির যে রেড রোজ ক্লাব, এবং এই রেড রোজ ক্লাব হচ্ছে এক প্রকার বিজেপি সমর্থিত ক্লাব এবং সেই কারণেই আজকে সকালবেলায় সেখান থেকে রামনবমীর যে শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রায় কিন্তু দেখা যায় অস্ত্র নিয়ে হাসছে এবং তার সঙ্গে কিন্তু তীর, ধনুক রয়েছে, পাশাপাশি ত্রিশূলও রয়েছে। তবে এই শোভাযাত্রা যে দেখেছিল সেখানে কিন্তু অনেক সাধুসন্ত যারা কিন্তু এই মিছিলে পা মেলায়। তবে এই মিছিল কিন্তু সিউড়ি শহর প্রদক্ষিণ করে এবং ফের সিউড়ি রেড রোজ ক্লাবে এসেই শেষ হয়। তবে পুলিশের নিরাপত্তা ছিল। তবে যারা মিছিলে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু যে বহিরাগত ছিল না, সেটা কিন্তু যে রেড রোজ ক্লাব সেখান থেকে জানানো হয়েছে। তবে যে শোভাযাত্রা বেরিয়েছিল সিউড়ি শহর থেকে, সেখানে অস্ত্র ছিল এবং সেখানে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মিছিলে পা মেলে এবং কিন্তু এই শোভাযাত্রা দিয়ে এই রেড রোজ ক্লাবেই শেষ হয়। বেশ, এবার দেখাচ্ছি বীরভূমের রামপুরহাটের ছবি। অস্ত্র মিছিল, রামনবমীতে অস্ত্র হাতে মিছিল, ছোট থেকে বড় দেখুন সকলের হাতেই রয়েছে অস্ত্র। যে ছবি আপনাদের দেখাচ্ছি বীরভূমের রামপুরহাটের ছবি, সেখানে অস্ত্র মিছিল দেখা যাচ্ছে এবং ছোট থেকে বড় তরোয়াল রয়েছে, আরো নানা অস্ত্র নিয়ে চলছে এই মিছিল। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এই মিছিল সম্পর্কে জানবো। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরে শোভাযাত্রা শুরু হয়েছে এবং যে শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফ থেকে বের করা হয়েছে। সেই শোভাযাত্রায় দেখা যাচ্ছে রামপুরহাট শহরে
শোভাযাত্রাতে ছোট থেকে বড় সকলের হাতেই কিন্তু অস্ত্র প্রদর্শন করতে দেখা যাচ্ছে এবং রীতিমতো গোটা রামপুরহাট শহর জুড়ে এই শোভাযাত্রা চলছে এবং এখানে প্রশ্ন হচ্ছে যে ছোট থেকে শুরু করে বড় সকলেই অস্ত্র নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। যদিও যারা উদ্যোক্তা তারা কিন্তু এই অস্ত্র ধরতে নারাজ। এই তাদের যেটা দাবি যে হিন্দু ধর্মের যে সমস্ত দেবদেবী আছে তাদের হাতে অস্ত্র থাকেনি, সেই কারণেই তারা এই যে র্যালি সেই র্যালিতে অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেছেন এবং এখনো পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় এই শোভাযাত্রা চলছে এবং এক কথায় বলা যায় প্রতিটা শোভাযাত্রাতেই চোখে পড়ছে যে অস্ত্র নিয়েই ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করছেন। বেশ, ছোট থেকে বড় সকলের হাতে অস্ত্র দেখা যাচ্ছে রামনবমীর এই মিছিলে। রামপুরহাটের ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের রামপুরহাটে অস্ত্র মিছিল। সেখানে তরোয়াল যেরকম রয়েছে, তলোয়ারের পাশাপাশি গদা রয়েছে, আরো নানা অস্ত্র নিয়ে চলছে মিছিল, চলছে লাঠি খেলা এবং ছোট থেকে বড় সবার হাতে রয়েছে অস্ত্র। দেখুন রামনবমীর এই মিছিল, রামপুরহাটের ছবি আপনাদের দেখাচ্ছি। এবার দেখাচ্ছি ছবি বিভিন্ন প্রান্তের। দেখুন সাঁইথিয়ার ছবি বীরভূমে, সেখানেও অস্ত্র হাতে মিছিল। সিউড়ির ছবি দেখাচ্ছি যেখানে অস্ত্র হাতে মিছিল। অন্যদিকে রামপুরহাটের ছবিও দেখাচ্ছি, অস্ত্র হাতে মিছিল। অস্ত্র নিয়ে মিছিলে বিজেপি যে ছবি দিকে দিকে দেখা যাচ্ছে বীরভূমে, সেই ছবি দেখাচ্ছি। সাঁইথিয়া, সিউড়ি এবং রামপুরহাট তরোয়াল, তীর, ধনুক নিয়ে মিছিল রয়েছে। গদা রয়েছে যেরকম, সেরকম তারই পাশাপাশি বিভিন্ন ছবি দেখা যাচ্ছে, যেরকম গদা রয়েছে হাতে, তীর ধনুক রয়েছে, সেরকমই তলোয়ার রয়েছে। এই অস্ত্র নিয়ে মিছিল দেখা যাচ্ছে। রামপুরহাটের মিছিল, যেখানে ছোট থেকে বড় সবার হাতেই রয়েছে অস্ত্র, কম বেশি সবার হাতেই অস্ত্র দেখা যাচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছে। দেখাবো আসানসোলের ছবি এবার। রামনবমীর অনুষ্ঠান, তলোয়ার হাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আসানসোলের রাধানগর রোডে রামনবমীর অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন তিনি। অগ্নিমিত্রা পলকে দেখা গেল হাতে তলোয়ার নিয়ে। দেখুন সেই ছবি। जय श्री राम, जोर से बोलो जय श्री राम, अरे मिल के बोलो जय श्री राम, अरे फिर से बोलो जय श्री राम, अरे फिर से बोलो जय श्री राम, अरे मिल के बोलो जय श्री राम। দীপক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল দীপকের কাছ থেকে জানবো। দীপক, আসানসোলে রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। একেবারে রামনবমীর অনুষ্ঠানে বিধায়ক অগ্নিমিত্রা পলকে তলোয়ার হাতে নিয়ে দেখা গেল আসানসোলের তারই বিধানসভা কেন্দ্র, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাধানগর এলাকায়, এবং রামনবমী উপলক্ষে এক পগড়ি বিতরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক অগ্নিমিত্রা পল এবং সেখানে যেমন একদিকে যেমন উদ্যোক্তারা পাগড়ি পরিয়ে সম্মান জানায় বিধায়ক অগ্নিমিত্রা পলকে এবং পাশাপাশি হাতে তলোয়ার তুলে দেওয়া হয়। এবং অগ্নিমিত্রা জানান কি হিন্দু দেবদেবীদের হাতে অস্ত্র এবং অস্ত্রের পূজা করে থাকে সনাতনীরা, তাই অস্ত্র হাতে নিয়ে তাকে আজকে তিনি উপস্থিত হয়েছেন এবং অস্ত্র তিনি হাতে রাখবেন এই অনুষ্ঠানে, এমনটাই কথা জানান। এবং পাশাপাশি রামনবমীর উপলক্ষে যে শোভাযাত্রা বেরোবে আসানসোল শহরে, যে কোনো রামনবমী শোভাযাত্রা যদি পুলিশ আটকায় সেই ক্ষেত্রে বিধায়ককে বিষয়টি জানাতে হবে এবং বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব তাদের পাশে থাকবে। রামনবমী শোভাযাত্রাকে পুলিশ যদি আটকানোর চেষ্টা দেয়, বাধা দেয়, তাহলে কিন্তু বিধায়ক সবসময় তার পাশে। আমার দেব দেবীকে অস্ত্র হাতে দেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি
এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি, হিন্দুত্ব থেকে পেয়েছি, দেবদেবীর থেকে পেয়েছি। আমি ছোটবেলা থেকে আমার আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, গাইঘাটার দিকে নজর রাখবো। বিজেপি কর্মীকে গুলি, গুরুতর জখম বিজেপি কর্মী, যে খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি কর্মী, গুরুতর জখম তিনি। আরো ডিটেল এই বিষয়ে অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, কিভাবে এই গুলি চলার ঘটনা, কিভাবে জখম হলেন এই বিজেপি কর্মী, ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই বিজেপি কর্মী তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে স্টেশন থেকে ভোর রাতে বাড়ির দিকে ফিরছিল। বড়া কৃষ্ণনগরে তার বাড়ি ফিরবার সময় তাকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে চিৎকার শুনে ছুটে আসে, তার পরিবারকে খবর দেয়। সেখান থেকে তাকে তুলে নিয়ে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ব্যক্তি অর্থাৎ এই আশুতোষ বিশ্বাস, তিনি পুরনো বিজেপি কর্মী বলেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। কেন, কি কারণে এই ব্যক্তিকে দুষ্কৃতীরা গুলি করলো সেই বিষয়ে তদন্ত চাইছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ যে এই ব্যক্তি অনেক দিনের পুরনো বিজেপি কর্মী। কেন গুলি করা হলো, কি কারণে গুলি করা হলো সেটা সঠিকভাবে পুলিশ তদন্ত করুক। ইতিমধ্যেই গাইঘাটা থানার পুলিশ এই ঘটনার তদন্ত নেমে একজনকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। কেন, কি কারণে এই ব্যক্তিকে গুলি করা হলো তা নিয়ে কিন্তু এখনো তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু একই দাবি করা হয়েছে যে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক, তেমন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। একটু জানতে চাইবো অনিরুদ্ধ, এই মুহূর্তে বিজেপি কর্মীর অবস্থা কিরকম, কেমন রয়েছেন তিনি? একদমই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন, কারণ তার বুকে গুলিবিদ্ধ অবস্থায় বুকে গুলি লেগেছে, তেমনি কিন্তু প্রাথমিকভাবে পরিবারের সূত্র থেকে জানানো হয়েছে এবং তাকে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। এখনো তিনি আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে। আরো একটা বিষয় জানতে চাইবো, বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি, আর সেই সময় এই হামলার ঘটনা। কতজন ছিলেন, কারা বা কি এই কাজ করলো, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, এখনো প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান যে যেহেতু ভোরের দিকে এই ঘটনা ঘটেছে, তিনি ঠাকুরনগর স্টেশন থেকে ফিরছিলেন, সেই সময় ফাঁকা রাস্তা ছিল এবং কতজন তার সঙ্গে দুষ্কৃতী ছিল সে বিষয়ে কিন্তু স্থানীয়রা জানাতে পারেনি সঠিকভাবে। তারা চিৎকার শুনে ছুটে এসে দেখেন যে তিনি রাস্তায় পড়ে রয়েছেন, তারপরেই তার পরিবারকে খবর দিয়েছিল। এখনো পর্যন্ত পুলিশের যেটা অনুমান যে এই ঘটনার সঙ্গে কতজন ছিল সে বিষয়ে কিন্তু যাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা সেই সন্দেহভাজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। অনিরুদ্ধ, আরো একটা বিষয় জানতে চাইবো, এই বিজেপি কর্মীর পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, কাউকে সন্দেহ করা হচ্ছে? ইতিমধ্যেই এই বিজেপি কর্মীর ভাইজি যেটা জানিয়েছেন যে তার জেঠু সেখান থেকে ফিরছিলেন, স্টেশন থেকে ফিরছিলেন, তার পুরনো কোনো গন্ডগোল আছে কিনা বা বৃত্তান্ত এখনো কিন্তু সে বিষয়ে পরিবারের পক্ষ থেকেও দ্বন্দ্বে রয়েছে যে পুরনো শত্রুতার জেরে এরকম ঘটনা ঘটতে পারে কিনা। যেহেতু উনি অনেক পুরনো বিজেপি কর্মী, কোনো রাজনৈতিক শত্রুতা ছিল কিনা সে বিষয়ে কিন্তু এখনো পরিবারের পক্ষ থেকে সঠিকভাবে জানাতে পারছে না। অনিরুদ্ধ, প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কি তাকে কলকাতায় রেফার করা হয়েছে? একদমই চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিকভাবে চিকিৎসার পরেই তাকে আশঙ্কাজনক অবস্থায়, যেহেতু গুলি বলছে বুকে গুলি লেগেছে, তেমনি কিন্তু প্রাথমিকভাবে অনুমান বুকে গুলি লাগার কারণে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলেই সেখান থেকে তাকে প্রাথমিকভাবে স্থানান্তর করা হয় বারাসাত জেলা হসপিটালে। সেখান থেকে আবার তাকে স্থানান্তর করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। পরিবারের সূত্রে যেটা খবর যে তাকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, ইতিমধ্যেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অনিরুদ্ধ, একটু জানতে চাইবো যে ঠিক কখন এই ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে? আজ ভোর রাতে যখন তার স্ত্রীকে তিনি ঠাকুরনগর স্টেশনে দিতে এসেছিলেন এবং সেখানেই তিনি প্রতিদিন, তার স্ত্রী ফুলের ব্যবসা করেন, সেখানে তিনি দিতে আসেন এবং সেখান থেকেই ফিরছিলেন, সেই সময় এই ঘটনা ঘটেছিল ভোর রাতে। এবং সেখানে তার বাড়ি ফেরবার পথেই যেখানে এই ঘটনা ঘটে, তার প্রতিবেশীরা যখন জানতে পারে যে এই চিৎকার শুনে ছুটে এসে দেখেন যে এই বৃদ্ধ এখানে পড়ে রয়েছেন, তারপরেই তার পরিবারকে খবর দেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে এসে প্রাথমিকভাবে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। বেশ,
আর এবার নজর রাখবো বারাসাতের কদম্ব গাছের দিকে। স্থানীয়রা কি দাবি করছে জানেন? আর্সেনিক মুক্ত জল পেতে সরকারি টাকায় বসানো হচ্ছে নলকূপ, কিন্তু সেটা খারাপ হয়ে যাওয়ার পর আবার পাশে নতুন নলকূপ বসিয়ে দেওয়া হচ্ছে। কল সারাই করছেন যারা, তাদের দাবি 100-200 টাকা খরচ করলেই পুরনো নলকূপ সারানো যেত, কিন্তু সেটা না করে টাকা বরাদ্দ করা হচ্ছে, আবার নতুন নলকূপ বসিয়ে দেওয়া হচ্ছে, আর পুরনো নলকূপগুলো নষ্ট হয়ে পড়ে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের, জিয়াউল রয়েছে, জিয়াউলের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। জিয়াউল, এটা তো সরকারি টাকা অপচয়ের অভিযোগ বলা যায়, তার কারণ যদি 100-200 টাকায় কল সারানো হয়ে যায়, তাহলে আবার কেন নতুন করে বরাদ্দ করে টাকা সেই কল আবার করে বসানো হচ্ছে? একদম, দেখো, সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। অর্থাৎ এই বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি সহ একাধিক যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, প্রায় 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে প্রায় 100-র বেশি সরকারি টিউবওয়েল, অর্থাৎ এখানে গভীর নলকূপ রয়েছে, যে টিউবওয়েলের প্রায় 1 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ বসাতে গেলে। কিন্তু সেই কলগুলো যখন বসানো হয়, এটা এলাকায় হচ্ছে আর্সেনিক যুক্ত, আর্সেনিক মুক্ত কল পানীয় জলের জন্যই কিন্তু এই ধরনের গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত। কিন্তু সেগুলো 1 মাস 2 মাস 6 মাস যখন হয়, তখনই সেগুলো সামান্য প্রবলেম, অর্থাৎ কোনো টিউবওয়েল, কোনোটা পাম্প, কোনোটা হচ্ছে সিম্পল প্রবলেম, 100 থেকে 200 টাকা খরচ, এমনটাই এলাকা যারা মিস্ত্রি, কল মিস্ত্রিদের দাবি। কিন্তু সেই কলগুলো সারাই না করে, সেটা অকেজো করে তার পাশে আরো 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ টাকা ব্যয় এই গভীর নলকূপ বসানো হচ্ছে। অর্থাৎ সরকারি টাকা অপচয় করা হচ্ছে এই ব্লকে। এ নিয়ে একাধিকবার আমরা এলাকার যে সমস্ত এই পিএইচ আধিকারিকদের বক্তব্য, তার জন্য কোনো খোঁজ নেই, তারা জানেনই না এই ধরনের গভীর নলকূপ এখানে বসানো রয়েছে। কিন্তু এলাকার মানুষ বলছেন আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্যই এই ধরনের কল এখানে বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু সেই কলগুলি 100-র বেশি কল কিন্তু অকেজো হয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জেলা পরিষদের সভাধিপতি তিনি পিএইচি আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত যাতে মানুষ এই পানীয় জলের সুরাহ বা পানীয় জল পায়, তার জন্য তিনি ব্যবস্থা করবেন, এমনটা আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু এলাকার মানুষের দিনে দিনে জমছে ক্ষোভ, তার কারণ তারা বারংবার বলেও কিন্তু এই কল সারা হয়নি, এমনটা এলাকার মানুষের অভিযোগ। বেশ, আর এবার নজর রাখবো বক্সার ছবি আপনাদের দেখাবো। সেই বক্সার ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যেই। মাঝপথে জল প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেল বক্সায়, কিন্তু কি কারণ, কেন কাজ চলছিল, 2 দপ্তরের টানা পড়ে নেই কি কাজ বন্ধ, কি অভিযোগ উঠে আসছে, আগে সেটা শোনাই। অলরেডি কাজ হয়ে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করে রাখছে। কিসের জন্য বন্ধ করে রাখছে জানি না। আমাদের ফরেস্ট ভিলেজের আমাদেরও অধিকার আছে। আমাদের কলের জল খারাপ, আয়রন বের হয়, এটা খাইয়ে জল খেয়ে আমাদের এখানে রোগী অনেক হয়, যার জন্য আমাদের ওয়াটার সাপ্লাই আমরা আশা করছিলাম গ্রামবাসীরা যে হয়ে গেছে সেই জল পাবো, সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ করে রাখতে রাখি। জলটা খারাপ আছে, ভালো জল পায় না, আয়রন জল, ওর জন্য এগুলো খায় খায় তো রোগী হয়। এইটা কি আপনারা চান যে এই কাজটা চালু হোক? হ্যাঁ, এটাই চাই আমরা। কি চান? যেন কাজ চালু হয়। কাজ চালু হলে কি সুবিধা হবে? আমাদের সবার জন্য সুবিধা হবে, জল টলের জন্য। সবাই চাইছেন কাজ চালু হোক, কারণ স্বাভাবিকভাবেই যদি কাজ চালু হয় তাহলে এই সাধারণ মানুষ, তাদের সুবিধা হবে। মাঝপথেই জল প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেল। বক্সা টাইগার রিজার্ভের বনবস্তির ছবি আপনাদের দেখাচ্ছি। জল প্রকল্পের অনুমোদনে খরচ হয় 1.5 কোটি টাকা। হ্যাঁ, 1.5 কোটি টাকা খরচে তৈরি হচ্ছিল 2টি পাম্প। জল প্রকল্পের কাজ পিএইচি শুরুও করে, কিন্তু জল প্রকল্পের কাজ শুরু হয়েও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। কাদের সাফারার হতে হচ্ছে, কারা সাফারার? সাধারণ মানুষ, স্থানীয়রা, এলাকাবাসীরা, তারা সাফার করছেন। জল প্রকল্পের কাজ বন্ধ করে দেয় বন দপ্তর। বনাঞ্চলে প্রকল্পের অনুমোদন নয়, এমনটাই দাবি করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। কিন্তু কাজ তো শুরু হয়েছিল, তাহলে কেন, কি কারণে এই কাজ মাঝপথে বন্ধ হয়ে গেল? যা জানা যাচ্ছে 2 দপ্তরের টানা পড়ে নেই, বন্ধ কাজ। এটা 2023 সালে কাজটা শুরু করেছিলাম, তারপরে বন দপ্তরের তরফ থেকে এসে কাজটা একদিন এসে আমাদের থ্রেট করে কাজটা বন্ধ করে দিল, এবং পিএইচিকেও ওরা চিঠি করে পিএইচি দপ্তরকেও বলে ইমিডিয়েট কাজ বন্ধ করার জন্য। এবং আজকে 1 বছরের উপর হয়ে গেল
ওখানে কাজ বন্ধ, যার জন্য ওখানকার মানুষ জল পাচ্ছে না এই বন দপ্তরের অসহযোগিতার জন্য। আমার মালপত্র পড়ে আছে সব, ওখানে পাইপ টাইপও পড়ে আছে, সবই রেডি আছে, যখন বলবে আমি তখনই কাজ করতে রাজি আছি। 70% কাজ হয়ে গেছে, পাইপ টাইপ বিছানো হয়ে গেছে। ওইখানে তো মানে বোরিং দুইটাই হয়ে গেছে, এইখানেও বোরিং হয়েছে। এখান থেকে আরো 1 কিলোমিটার আরো আগে আছে, ওখানে বাউন্ডারি ওয়ালও মোটামুটি হয়ে গেছে। আমরা চাই এই জল প্রকল্পটা চালু হয়ে যাক, তাহলে আমার গ্রামের লোকগুলো উপকৃত হবে। এই আয়রন জল খাওয়ার থেকে মানে ভালো জল পরিষেবা পাক, এটা চাচ্ছি। কোনো জিনিস তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কয়েক সেকেন্ড মাত্র। ইসকোর টাওয়ার দেখে অন্তত সেই কথা আরো একবার মনে হবে। বার্নপুরের ইসকোর 5টি টাওয়ার ভেঙে ফেলা হলো। বিদেশি বিশেষজ্ঞদের তদারকিতেই ভাঙা হলো টাওয়ার, ভাঙা হলো ব্রিটিশ আমলের প্লান্ট। কয়েক সেকেন্ডের মধ্যে টাওয়ারগুলো ধূলিসাৎ। ইসকোর সম্প্রসারণের জন্যই ভাঙা হলো এই টাওয়ার। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইসকোর টাওয়ার ভেঙে দেওয়া হলো ইসকোর সম্প্রসারণের জন্যই। আরো ডিটেল জানবো, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, যেমন সময় জানিয়েছিল বার্নপুর ইসকো কর্তৃপক্ষ কি 12টা বেজে 15 মিনিটে সবকিছু ঠিকঠাক থাকলে এই 5 কুলিং টাওয়ারকে ভেঙে ফেলা হবে। সেই মতোই 12টা ঘড়ির কাঁটায় ঠিক 12টা বেজে 15 মিনিটের মধ্যেই এই 5টি টাওয়ারকে ভেঙে ফেলা হলো এবং কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল 5 কুলিং টাওয়ার। বার্নপুর ইসকো কর্তৃপক্ষ জানাচ্ছে কি 1932 সালে এই 5 কুলিং টাওয়ার তৈরি করা হয়েছিল এবং বর্তমানে যেই সরঞ্জাম এসছে, যেই মেশিনপত্র এসছে, এই কুলিং টাওয়ারের প্রয়োজন নেই। তো অন্যদিকে কিন্তু বার্নপুর ইসকো কারখানায় 35,000 কোটি টাকা দিয়ে করে কেন্দ্র সম্প্রসারণের কাজ শুরু করেছে, তাতে জমির প্রয়োজন রয়েছে এবং অন্যদিকে কুলিং টাওয়ারের বর্তমান সময়ে কোনো প্রয়োজন নেই। তাই এই 5টি কুলিং টাওয়ারকে ভেঙে ফেলা হলো এবং তার ভাঙার জন্য সাহায্য নেওয়া হয় বিদেশের থেকে আসা এক প্রতিনিধি দলের, তাদের তত্ত্বাবধানে। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। বেশ দীপক।